নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে এখনকার প্রতিবেদন পেশ করছি আমি মনোজ দাস। বিষয়, সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকার হাতে তুলে দিয়ে সময় কিনতে চাইছেন কি ইউনূস সাহেব? বিষয়টি নিয়ে হঠাৎই আজকাল যেখানেই আমরা বসি না কেন, বিশেষত পশ্চিমবাংলা, কলকাতার বাঙালি তো বটেই, আমরা অন্য সব আলোচনার মধ্যে সবসময় বাংলাদেশ নিয়ে আলোচনাটাকেও নিয়ে আসি। এসে যায় এই জন্যেই, ওই যে বাংলাদেশের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক আছে, পশ্চিমবঙ্গের বাঙালির অন্তত একটা সম্পর্ক আছে মানসিকভাবে, সেই জন্যেই। আর এই সম্পর্কটা আজকে আবার যদি দেখা যায়, এক বাঙালি তিনি আমেরিকা থেকে এসছেন সম্প্রতি আমাদের এখানে, তিনি আমেরিকার পাকাপাকি বাসিন্দা, তিনি চলে এসছেন, তাহলে তো তার সাথে আরও বেশি হবে। কারণ বাংলাদেশের ব্যাপারের সঙ্গে ভারত শুধু নয়, এখন জড়িয়ে গেছে আমেরিকার স্বার্থ। সেই জন্যে আজকে প্রথমে শুরু করব এরকম একজনের কথা দিয়ে। তার নাম হচ্ছে, তিনি আমাদের জ্ঞানদা আমেরিকা থেকে ছুটি কাটাতে এসেছেন দেশে। বলেছি আসল নাম তার প্রণবেশ। গত শতাব্দীর 60-এর দশকের কথা, জ্ঞানদার এখন প্রায় 80-এর কাছাকাছি বয়স। তো গত শতাব্দীর 60-এর দশকের কথা, আজ থেকে সেই অত বছর আগে বিশ্ব রাজনীতি, কমিউনিজম ইত্যাদি বড় বড় ব্যাপার নিয়ে মাথা ঘামাতো জ্ঞানদা। আর সেই নিয়ে সেই সব জ্ঞান আমাদের উপরে বর্ষণ করত। আমি তার থেকে 2-3-4 বছরের ছোট। তো সেইখানটায় আমার সাথে তারা জ্ঞান দিত। ওই জন্য আমাদের বয়সে আমরা সবাই তাকে আড়ালে ডাকতাম জ্ঞানদা বলে। আমার ঠিক সমবয়সী নয়, বললাম তো 2-3 বছরের সিনিয়র। আজ কি কথা হচ্ছিল তার সঙ্গে, কি কথা হলো, সেটা বলার আগে তার আরেকটু পরিচয় দেওয়াটাও দরকার বলে মনে করি। 60-এর দশকের শেষে পশ্চিমবঙ্গের দেয়াল, সমস্ত ঘরবাড়ির দেয়াল, পাঁচিলের দেয়াল, সরকারি অফিসের দেয়ালগুলো যখন চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান এবং তার পাশেই টুপি মাথায় গলা কাটা মাও সেতুংয়ের ছবি শোভিত হয়ে থাকতো, তখন সেই সময় সে ছিল আরজি কলেজের ফাইনাল ইয়ারের ডাক্তারি ছাত্র। কিন্তু হঠাৎ সে একদিন করলো কি, ডাক্তারি পড়া ছেড়ে উধাও হয়ে গেল। পাত্তা ছিল না প্রায় 3 বছর। তারপরে সিদ্ধার্থ রায়ের সরকার এসে যখন শুরু করলো ছেলে ছোকরাদের মাথা থেকে বিপ্লবের ভূত তাড়ানো, তখন সে ফিরে এলো বাড়িতে। শুনলাম নাকি কোথায় গণমুক্তি ফৌজ তৈরি করতে গিয়েছিল, কোন গ্রামে, তা গণমুক্তি ফৌজ মাথায় তুলে দিয়ে সে ফিরে এলো বাড়িতে। পরীক্ষা দিল, পরে পড়াশোনা শুরু করলো, আবার ডাক্তার হয়ে গেল। মেধাবী ছেলে, দেশে থাকলো না, চলে গেল আমেরিকা। সেখানে স্থিত হয়ে গেল পাকাপাকি। তবে 2-3 বছরে একবার ঘুরে যায় দেশে। 3-4 আগেই সে ফিরেছে দেশে। তার সঙ্গে কথা হচ্ছিল ট্রাম্প সাহেব, মোদি, আমেরিকা, ভারত, এইসব ব্যাপারগুলো নিয়ে। কথায় কথায় উঠলো বাংলাদেশ প্রসঙ্গ, এবং বাংলাদেশ নিয়ে ট্রাম্প কি করতে চান সেটা নিয়ে। ইউনূসের ওপর যে পুরনো রাগ আছে ট্রাম্পের, সে কথাও উঠলো। আমি বললাম, সেই রাগ কি মার্চ এপ্রিলের মধ্যে মেটাবেন ট্রাম্প সাহেব? এই মার্চ এপ্রিলের মধ্যে ইউনূসকে বিদায় দেবেন? এটা ছিল আমার প্রশ্ন। ওনার পাল্টা প্রশ্ন এলো, তো রাগ ছিল, তো রাগ থাকলে কি অনুরাগ হতে পারে না? রাগ আর অনুরাগের মধ্যে ফারাকটা কি? আমি জবাব দেওয়ার আগে নিজেই বলে দিলেন, কিছুই ফারাক নেই, একটু পর্যায়গত ফারাক, একটু কেবল একটা ধাপের পার্থক্য। এই পর্যায়গত ফারাক মানে আগে আর পরে। রাগ থেকে অনুরাগে পৌঁছানো খুবই স্বাভাবিক। আমাদের তো বৈষ্ণব পদাবলী তো হামেশাই দেখা গেছে রাগ আর অনুরাগ, রাগ হলেই অনুরাগও সেখানে চলে আসে। তো আগে ইউনূসের ওপরে রাগ ছিল হয়তো ট্রাম্পের, এখন যে সেটা অনুরাগ হয়নি বা হতে পারেনি বা হবে না, সেটা কে বলতে পারে? আমি অবাক হয়ে বললাম, মানে ট্রাম্পের সঙ্গে ইউনূসের ভালোবাসার কথা বলছেন? জ্ঞানদা বলল, ইয়েস। ইনফ্যাক্ট আমেরিকায় কেউ বলছে গ্রিনল্যান্ড না নিতে পারলেও ট্রাম্প নাকি সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে নেবেই। কথা নাকি চলছে, খবরটাও দিলেন।
ইউনূস লম্বা লিজে অনেক বছরের লিজে, 99 বছর 100 বছর যতই হোক না কেন, লম্বা লিজে আমেরিকার হাতে তুলে দেবে সেন্ট মার্টিন। বিনিময়ে শেখ হাসিনাকে যেমন প্রস্তাব দিয়েছিলেন ওই বাইডেনের দূত ডোনাল্ড লু, সেই একই প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের কাছে নাকি চলে আসছে ইউনূস সাহেবের কাছ থেকে। তবে সেবার আর এবারের প্রস্তাবে একটা ফারাক আছে। ওই যে বললাম, সেবার ডোনাল্ড লু প্রস্তাব দিয়েছিলেন শেখ হাসিনাকে, সেন্ট মার্টিন আমাদের দিয়ে দিন, আপনাকে ক্ষমতায় থাকুন। এবার উল্টো, ইউনূস প্রস্তাব পাঠিয়েছেন ট্রাম্পকে, এবং সে প্রস্তাব পাঠিয়েছেন কিন্তু এমন একজনের কাছ দিয়ে যিনি ডেমোক্র্যাট দলের সদস্য, কিন্তু ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কটা ভালো। কয়েক মিনিটে এইটা শোনার পর থেকে আমার মাথা ঘুরতে লাগলো বোঁ করে। কয়েক মিনিট, এতদিন ধরে আমরা এই যে ভারত, বাংলাদেশ, ট্রাম্প, শেখ হাসিনার ফিরে আসা, ইউনূস সাহেবের চলে যাওয়া, এইসব নিয়ে যে এত বক্তব্য রেখেছি আর এত কথা বলেছি, সব তো তাহলে উল্টো হয়ে যাচ্ছে। আমি শুনছি সবাই, আমার মাথাটা এত ঘুরছিল এইসব শোনার পরে, এরকম ভাবছিলাম যে গেন্দা বলে যাচ্ছে আর আমি শুনে যাচ্ছি কিন্তু আমি কিছু বলতে পারছি না, হজম হচ্ছে না। হজম হওয়াটা তো সহজ নয়। কিছুক্ষণ পরে গেন্দা চলে যেতে শান্ত হয়ে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে শান্ত হয়ে বসে ভাবতে বসলাম, আচ্ছা সত্যিই কি এরকমটা হতে পারে? এবং এই ভাবনার যে ফসলটা, মানে গেন্দার ওইসব কথার ভিত্তিতে, সেইটা আপনাদের সামনে এইবার একটু রাখবো। প্রথমে ভাবতে বসলাম কেন এটা হতে পারে না সেটা নিয়ে। প্রথমত আমেরিকা এখন আর, প্রথম পয়েন্ট কি, কেন হতে পারে না? না, আমেরিকা তো আর এখন সেন্ট মার্টিনের নামটাম করছে না, উচ্চারণও করে না, ভুলে গেছে ও কথা। এটা কি আদৌ সত্যি হতে পারে? মানে এই যে ভুলে গেছে, এটা কি সত্যি হতে পারে? আচ্ছা, সেন্ট মার্টিনের ওপর আমাদের যেন একটা ধারণা হয়েছে যে এখানে শুধু বাইডেনের নজর ছিল। শুধু কি বাইডেনের নজর? আর সেন্ট মার্টিনের পুরনো ইতিহাস এবং আমেরিকার নজর যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব আমেরিকার এই যে সেন্ট মার্টিনের ওপর নজর আজকের নয়, বহুকাল আগের। এমনকি সেই মুজিবের আমলেও তো আমেরিকার চাপ ছিল এই দ্বীপ নিয়ে। তারপরেও মুজিবকে অস্বীকার করতে হয়েছে, তাদেরকে বলতে হয়েছে যে আমরা এটা দেওয়ার কথা ভাবতে পারি না, আমরা এটা দেব না। তারপরেও বহুবার চাপ দিয়েছে, বাংলাদেশ রাজি হয়নি। মানে আমেরিকা চাপ দিয়েছে, বাংলাদেশ রাজি হয়নি। ইউনূসের ওপর ট্রাম্পের পুরনো রাগ, ঠিকই রাগ তো আছেই, সেই 2016 নির্বাচনের সময় ফান্ডিং নিয়ে। কিন্তু সেটা ব্যক্তিগত বিষয়, ব্যক্তির পছন্দ অপছন্দের সঙ্গে রাষ্ট্রের পছন্দ অপছন্দ, এটা যারা মিলিয়ে নেয় তারা কিন্তু অত্যন্ত ভুল বোঝে। পলিটিক্সে ব্যক্তির পছন্দ অপছন্দের কোনো দাম নেই। বিশেষ করে যারা ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদী, তাদের কাছে তো কোনো প্রশ্নই নেই। আর ট্রাম্পের পরিচয় কি? ট্রাম্পের মূল পরিচয় হচ্ছেন তিনি বাইডেনের চেয়ে 100 গুণ বেশি জাতীয়তাবাদী। বাইডেন ভয় দেখিয়ে নিতে চেয়েছিল সেন্ট মার্টিন, অবশ্য প্রথমে লোভ দিয়েছিলেন, পরে ভয় দেখিয়ে তাকে বার করে দিলেন। আর ট্রাম্প লোভ দেখিয়ে নিতে চাইবে, এবং আমরা জানি ইউনূসের কাছে সবচেয়ে বড় লোভ হচ্ছে ক্ষমতায় টিকে থাকা। এর জন্য সেন্ট মার্টিন তো সামান্য, আরও বড় কিছু দিতে তিনিও তার উপদেষ্টারা এক পায়ে খাড়া থাকবে। কারণ ইউনূস জানেন এখন ক্ষমতা থেকে চলে যেতে হলে পালাবার পথ পাবেন না। ইউনূস যদিও পান, তার ওই চেলা চামুন্ডারা তারা পাবে না। কারণ নির্বাচন হলে আওয়ামী লীগের তো ফেরার সম্ভাবনাটা শুনতে পাচ্ছি খুবই উজ্জ্বল। আর যদি আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে, তারপর ফাঁসির দড়ি না হলেও অন্ধ কারাগার হবে এদের আশ্রয়। সুতরাং প্রশ্ন উঠতে পারে, কতদিনের জন্য ক্ষমতায় থাকবে ইউনূস? যদি প্রস্তাবটা ম্যাটেরিয়ালাইজ করে, অর্থাৎ সেন্ট মার্টিন আমেরিকাকে লিজ দিচ্ছি, তুমি আমাকে থাকতে দাও, তাহলে কতদিনের জন্য ক্ষমতায় থাকবেন ইউনূস? ট্রাম্প কতদিন সময় দেবেন বা দিতে পারবেন ইউনূসকে?
বেশি দিন নয়, বেশি দিন কখনোই নয়। ইউনূস নিজেও জানেন যে বেশি দিন তিনি পাবেন না, তিনি বেশি দিন চাইছেনও না, শুধু চান এই বছরটা 2025, এই বছরের শেষে বা 26-এর শুরুতে ভোট করবেন তিনি। তার আগে আগামী 2 মাসের মধ্যে নতুন রাজনৈতিক দল তৈরি করে ফেলবেন। সেই দলে সব দলের নেতাকর্মীদের লোভ দিয়ে, ভয় দেখিয়ে, প্রশাসনের ভয় দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে টেনে আনবেন। তারপর ভোটটাও যদি নিজেদের শাসনে করে নিতে পারেন, আমাদের এখানের পশ্চিমবঙ্গের মমতা দেবীর মতো করে ভোট যদি ওখানে করে নিতে পারেন, তাহলে আর ক্ষতি কোথায়? কোথাও ক্ষতি নেই, চিন্তা কিচ্ছু নেই। সুতরাং সেন্ট মার্টিন আমেরিকাকে দিলে ইউনূস যদি বেঁচে থাকতে পারবেন। একটা ভয় আছে, এটা হলে মানুষ কিছুটা ক্ষেপে যেতে পারে, কিন্তু তাদের সংখ্যা কত? খুব বেশি সংখ্যা নেই। ইউনূস তার পক্ষের যত রকমের করে বোঝানোর জায়গাগুলো সব রকমভাবে তাদেরকে বুঝিয়ে যাবেন। আর একটা কথা হচ্ছে, এই বোঝানোটা সবই যদি মানুষ বুঝে যাবে, তাহলে এত জায়গায় এত উল্টোপাল্টা লোকেরা ভোটে যেতে কি করে? ভোটে তো তারা যেতে না। সুতরাং এখন যেটা প্রশ্ন হচ্ছে যে ইউনূস এখন এই প্রস্তাবটি সেখানে পাঠিয়ে দিয়েছেন, ট্রাম্পের কাছে সেটা আছে। আবার ধরা যাক যদি ইউনূস মনে করেন যে মানুষকে ভুল বোঝানো যাচ্ছে না, মানুষ ক্ষেপে আছে, সেখানেও কিন্তু একটা কথা আছে। মনে রাখতে হবে ইউনূসের হাতে এখন বাঁচার কোনো পথ নেই। অর্থনীতি শেষ, বাইরের দেশের সাহায্য বন্ধ, ওয়ার্ল্ড ব্যাংক IMF থেকেও নতুন করে লোন পাওয়া যাবে না, আমেরিকার টাকা নিয়ে, সুতরাং মানুষ খাবেটা কি এখন? আমেরিকার টাকা নেই, আমেরিকার টাকা নিয়ে, সুতরাং আমেরিকার টাকা নিয়ে, কারণ সেন্ট মার্টিন দিয়ে দিলে আমেরিকা টাকা দেবে। এখন তো বাঁচি এই টাকা নিয়ে, পরের চিন্তা পরে। একই ব্যাপার নিজেদের বাঁচা মরা নিয়েও। আমেরিকার সঙ্গে ডিল হলে আপাতত বাঁচা যাবে, নইলে এখনই মরতে হবে। সুতরাং আগে এখন তো বাঁচি, পরের চিন্তা পরে। কিন্তু ট্রাম্প বড় ধুরন্ধর ব্যবসাদার। শুধু তো আমেরিকা নিয়ে থাকলে চলবে না, ভারতের কথাও ভাবতে হবে, কারণ ভারতকে সঙ্গে নিয়ে তো চীনকে টাইট দিতে হবে, কারণ চীন প্রতিস্পর্ধী হয়ে গেছে। আর ভারত চাইবে না যে বাংলাদেশে ইসলামী সন্ত্রাসীদের একটা সরকার থাকুক, তাদের বলবলা হোক, এটা ভারত চাইবে না। জামায়াত, হিজবুত, আল-বাদার, আল-শামস এদের রাজত্ব হবে ইউনূস থাকলে। এই 6 মাস তো সেটাই দেখা গেল। আবার এদের সাথে পাকিস্তানও এসে বসবে বাংলাদেশে ইউনূস থাকলে, এটাও ভারত চাইবে না কখনো। গত 6 মাস ধরে তো এটাই দেখেছে ভারত, এটাই তো হয়েছে। সুতরাং ভারত ইউনূসকে চাইবে না। এটা সমাধান যে খুব একটা কঠিন তাও নয় কিন্তু, কারণ ট্রাম্প নিজেও ইসলামী সন্ত্রাসবাদের ঘোর বিরোধী। তিনিও চাইবেন না এইসব সন্ত্রাসবাদীরা রাজত্ব চালাক বাংলাদেশে। ইউনূসকে তিনি শর্ত দেবেন এই ব্যাপারে, জামাতকে মাথায় তোলা যাবে না। আরে বাবা, মাথায় তোলা না গেলেও তো তাকে রাখা যায় সঙ্গে, তাকে রেখে তো সমর্থন দেয়া যায়। ভোটে যদি তার নতুন দল যেটা তৈরি করতে যাচ্ছেন সেটা আর জামাত এরা মিলে যদি সরকার গঠনের জায়গায় আসে, তার জন্য অপেক্ষা করা ক্ষতি কি? অপেক্ষা করলে বিএনপিও তো জামাতের সঙ্গী ছিল না? সুতরাং জামাতের সাথে মিটমাট করিয়ে দেওয়াটাও কোনো কঠিন ব্যাপার না। আর বলবেন তোরা বাবা একটু সামনে থাক এখন। কিন্তু আওয়ামী লীগ, ভারত তো এতদিন ধরে সলিডলি আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের পিছনে, শেখ হাসিনার পিছনে এসে দাঁড়িয়েছে। তাদের কি, আওয়ামী লীগের কি একটা বড় ক্ষতি হয়ে যাবে না? এভাবে ইউনূস যদি ক্ষমতায় থেকে যান, তাহলে তাদের শেকড় গজিয়ে যাবে, আওয়ামী লীগের তো ক্ষতি হবে তাতে, তাই না? যদি নির্বাচন 1 বছর পিছিয়ে যায়, তাহলে তো আওয়ামী লীগের ক্ষতি তো নাকি? আমার কিন্তু মনে হয় ক্ষতি এবং লাভ দুটোরই সম্ভাবনা আছে। যারা বলছে এখন ইউনূসের বিরুদ্ধে মানুষ অত্যন্ত ক্ষেপে গেছে, এই সরকারের বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, সুতরাং এখন ভোট হলে নাকি আওয়ামী লীগ ড্যাং ড্যাং করে জিতে যাবে, এটা যারা বলছেন তারা
কোনো এর ওপরে ভিত্তি করে ওপিনিয়ন পোল ইত্যাদি করেছে কিনা এমন বিরাট কিছু জানা যায় না। ওই মানে ইউটিউবে আমার চ্যানেলে ওই 500 ভোট কি 1000 ভোট কি 1500 ভোট এলো, আর আমি প্রত্যেকটা, এটা সবাই জানে, ইউটিউবার এক একটা লাইন আছে, কেউ আওয়ামী লীগের ভক্ত, কেউ আবার অন্তর্বর্তী সরকারের ভক্ত, কেউ বিএনপির ভক্ত, কেউ জামাতের ভক্ত। তো তাদের মধ্যে যারা বেশি ওই সংখ্যায় তাদের মধ্যে থাকবে, ন্যাচারালি ওই তারাই থাকবে যাদের সমর্থনে ইউটিউবগুলো থাকে। তো সেখানটায় তাদের ভোট তো বেশি পড়বেই। যারা এসব বলছেন যে আওয়ামী লীগ ভোট হলে হাসতে হাসতে জিতে যাবে, তাদের কিন্তু এই কথাগুলো বলছেন হাওয়ায় ভেসে, কোনো জমিনি যে এর একটা কি বলবো বিবৃতি থেকে নয়, জমিনি পরিস্থিতি বিচার করে নয়। মনে রাখতে হবে গত 6 মাস আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন ছিল। এখন ভোট হলে সেই জনবিচ্ছিন্নতা তাদের অসুবিধায় ফেলতে পারে। সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকা ঘাঁটি যদি বসায়, ভারতের আর কি কোনো দিক দিয়ে আপত্তির কারণ হতে পারে? এটা ঠিকই যে ভারত তাদের নজরদারিতে আমেরিকার আরও ঘনিষ্ঠ, আমেরিকার নৌবাহিনী এবং ভারতের নৌবাহিনী তাদের নজরদারিতে এসে যাবে। সেটা কি কোনো বড় ক্ষতির সম্ভাবনা? কেন সম্ভাবনা? এটা আমার কাছে খুব একটা পরিষ্কার লাগছে না। কারণ আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে মিলিত হয়ে কোয়াড গঠন করেছে ভারত, এবং সেখানেও কিন্তু একটা সামরিক নজরদারি সেখানেও রয়েছে। অর্থাৎ এরা যেটা গঠন করেছে সেখানে এরা তো সহযোগী। সুতরাং ভারত, এই যে কোয়াড জোট, এই কোয়াড জোটে আমেরিকার সঙ্গেই রয়েছে, জাপানের সাথে, অস্ট্রেলিয়ার সাথে ভারত আছে। আবার একটা বড় কথা জানা যাচ্ছে যে বাংলাদেশকেও যুক্ত করার প্রস্তাব দিয়েছে আমেরিকা এই জোটে, কোয়াডের পক্ষ থেকে। ইউনূস সরকার যদি সেই প্রস্তাব মেনে নেন, এবং এই অবস্থায় তিনি মেনে নিতে পারেন বলে খুব বড় সম্ভাবনাও আছে, তাহলে সেন্ট মার্টিনের বিরুদ্ধে প্রচারে যে এটা আমেরিকাকে দিয়ে দিয়েছে, এই প্রচারে বাংলাদেশের যত মানে ইউনূস সাহেব সরকারের যত ক্ষতি হবে ইউনূস সাহেবের, তার থেকে কোয়াডে যোগ দিয়ে তাদের একটা গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে কিন্তু তাতে তার আরও বেশি লাভ। সুতরাং সেন্ট মার্টিনে ঘাঁটি গড়তে চায় আমেরিকা চীনের প্রভাব বন্ধ করতে, চীনের ওপর নজরদারি রাখতে। সুতরাং ভারতের সেখানে বেশি আপত্তির কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। আর সুতরাং যে বিপাকে আজ পড়েছেন ইউনূস মিয়া, ঘরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি, হাতে টাকা নেই, লোকের আছে চাকরি নেই, কাজ নেই, শিল্প শেষ হয়ে গেছে, এই পরিস্থিতিতে সেন্ট মার্টিন দ্বীপকে লম্বা লিজে আমেরিকাকে দিয়ে বাঁচার রাস্তা এবং সময় কিনতে চাইতে পারেন ইউনূস সাহেব। এটা অত্যন্ত বাস্তবতা আছে কিন্তু এই চিন্তাধারার পেছনে। আসলে জিওপলিটিক্স, শুধু জিওপলিটিক্স কেন বলবো, পলিটিক্স এমন একটা জিনিস, এটা কখনো সরল রেখায় চলে না। এটা সরল রেখায় চলে না, চলতে চলতে কোথায় কি কার্ভ আসবে, কোথায় কি বাঁক দেবে, এবং আলটিমেটলি যে জায়গায় যাওয়ার কথা ছিল সেখান থেকে এমন পরিস্থিতি এসে যেতে পারে যে তাদের আবার রাস্তাটা চেঞ্জ করতেও হতে পারে। অনেক কিছু হয়, রাজনীতির সহজ পথ নয়। এই যে চীনকে নিয়ে এখন আমেরিকার এত দুশ্চিন্তা, এই চীনকে শিল্পে আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছে, চীনের অর্থনীতিকে এই জায়গায় তুলে দিয়েছে এই আমেরিকা। আজ সেটা নেই, কারণ ওই যে বললাম, রাজনীতি এবং ভূ রাজনীতি এগুলো কখন কোন দিকে যাবে এরও কিন্তু নানা রকম আছে, যে এটা ঠিক মতো বোঝা যায় না, সবসময় হিসেবের পথে চলে না। জ্ঞানদার কথা বোধহয় ফেলে দেওয়ার মতো নয়। কি মনে হয় আপনাদের? জানাবেন। এখনকার মতো এখানেই থামছি। ভালো থাকবেন,
দেখা হবে পরের প্রতিবেদনে। ধন্যবাদ।